চট্টগ্রামে আসলে এখন যে পরিস্থিতি, আমরা তেলের দাম বাড়ানোর পরও আমরা দেখছি যে আসলে দীর্ঘ যে সারি যানবাহনের মানুষের যে দুর্ভোগ একটু আসলে কমেনি। প্রতিটি যে ফিলিং স্টেশন একই পরিস্থিতি, যেগুলো আসলে বন্ধ রয়েছে সেগুলোর চাপ অন্যান্য দিনের মতো যেগুলো খোলা আছে, যেগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক আছে, সেগুলোতে আসলে পড়েছে। মানুষ বলছে তারা বাড়তি দাম দিতে রাজি আছে, তবে এই যে তীব্র রোদের মধ্যে এই দুর্ভোগ সেটি আসলে তারা সইতে পারছেন না, যার কারণে তারা দ্রুত আসলে এটির সমাধান চাচ্ছেন। তারা যদিও মনে করেছিলেন দাম বাড়ার পর আসলে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হবে, সেক্ষেত্রে সেটি যেহেতু হয়নি, দাম বাড়ানোটাকে তারা আসলে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন। তারা বলছেন এই দাম বাড়ানোর ফলে তাদের একদিকে যেমন বাড়তি দাম দিতে হচ্ছে, পাশাপাশি তাদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, তীব্র রোদের মধ্যে আসলে এই যে দীর্ঘ ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে এতটুকু স্বস্তি তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় অপেক্ষা পরও দু একটি ফিলিং স্টেশনে তারা আসলে যতটুকু তেল চাচ্ছেন ঠিক ততটুকু তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে। এদিকে তেলের দাম বাড়ার সাথে সাথে আমরা দু এক জায়গায় দেখেছি আসলে গণপরিবহনের ভাড়া নিয়েও যাত্রীদের সাথে আসলে যে বাস চালকদের একটি বাকবিতণ্ডা, যে হট্টগোল, সেগুলোরও আসলে এখন সৃষ্টি হয়েছে। যদিও যে বাস মালিক সমিতি বলেন কিংবা কারো কাছ থেকে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি। অর্থাৎ তেলের কারণে আসলে পুরো মানুষের জীবনযাত্রায় যে ব্যাপক প্রভাব সেটি আসলে কতটুকু পড়তে যাচ্ছে সেটি আসলে আঁচ করা যাচ্ছে। তো এই ছিল আসলে চট্টগ্রামের পরিস্থিতি। ইভেন ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সহকর্মী রমিজ হোসেনের কাছে যেতে চাই। রাজধানীর তেজগাঁয়ে আছেন তিনি। রমিজ, জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে কিনা জানাবেন, আর অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে, সেটা সুফল আসলে কতটা মিলছে? মামুন, আমি আপনার পরবর্তী প্রশ্নটা বুঝতে পারি, আরেকবার যদি একটু বলতেন আমাকে প্লিজ। আমি বলছিলাম যে কি অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির একটা পাইলট প্রকল্প সরকার হাতে নিয়েছে, এটার আসলে সুফল পাচ্ছে কিনা? আচ্ছা, এটি এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণ জনপ্রিয় হয়ে ওঠেনি, কারণ মানুষ কিন্তু অনেকেই বিষয়টি জানে না যে অ্যাপসের মাধ্যমে ১,০০০ টাকা বা এর কম বেশি তেল সরকার থেকে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এই বিষয়টি কিন্তু আরও বেশি প্রচারণা দরকার। আমি কিন্তু নিজেও একদিন আগে এই বিষয়টি শুনতে পেরেছি। আর আমি এখন আছি রাজধানীর আসাদ গেট এলাকায়। আমি তেজগাঁও থেকে কিছুক্ষণ আগে এখানে এসেছি। এখানে রাস্তার এই পাশে পাশে দুটি পেট্রোল পাম্প আছে। শুধুমাত্র এই পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে, সোনার বাংলা যেই পেট্রোল পাম্পটি, সেখানে তেল দেওয়া হচ্ছে। আর মানুষের দুর্ভোগের কথা এখন আসলে আর তারা আসলে আর বলতে চায় না। প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা একজনের সাথে কথা বলছিলাম, তিনি সকাল 7টার সময় লাইনে দাঁড়িয়েছিলেন, মাত্র তিনি 500 টাকার তেল এখন পাবেন। এরকম এই যেই পেট্রোল পাম্পের মোটরসাইকেলের যে সারিটি, আমি এখানে মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, টাউন হল পার হয়ে অর্থাৎ প্রায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি পর্যায়ে এই যে দীর্ঘ সারি সেটি পৌঁছে গেছে। অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু এই দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। একইভাবে কিন্তু প্রাইভেট কার, ব্যক্তিগত যে গাড়ি রয়েছে, সেই একই পরিমাণ দূরত্বে তারা অবস্থান করছেন। তো তারা আসলে বলছিলেন যে এইভাবে দাম বাড়িয়ে বা এই অ্যাপসের মাধ্যমে আসলে সরকার এই সংকটগুলো আসলে কোনোভাবেই মেটানো সম্ভব হবে না, এবং এই সংকটগুলো আসলে কখনো পরিবর্তন সম্ভব না। তারা বলছিলেন যে এই যে সমস্ত পেট্রোল পাম্পগুলো রয়েছে, এখানে যদি সরবরাহ যদি না বাড়ানো হয়, সেক্ষেত্রে প্রতিদিন তারা যে পরিমাণ তেল পাচ্ছেন যে এই সমস্ত ডিপোগুলো থেকে, এই পরিমাণ যদি আরও বৃদ্ধি করা না হয়, সেক্ষেত্রে এই যে সংকট, এই সংকট কিন্তু কখনোই কাটবে না। এবং এছাড়া যে সমস্ত ডিপো ছাড়াও, এই পেট্রোল পাম্পগুলো ছাড়াও যেখানে অন্যান্য ডিলার এবং যেখানে ব্যক্তি পর্যায়ে যে সমস্ত বিভিন্ন উপজেলা বা গ্রাম অঞ্চলে যে সমস্ত ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে যদি এই তেল পৌঁছে না দেওয়া হয়, অর্থাৎ শুধুমাত্র পেট্রোল পাম্প কেন্দ্রিক যেই ব্যবস্থা থেকে যদি সরকার সরে না আসে এবং এখানে যদি সরবরাহ বৃদ্ধি না করে, সেই ক্ষেত্রে এই যেই মানুষের সংকট, সেই সংকট কিন্তু কখনোই ঠিক হবে না, এবং দাম বাড়ানোর ফলে এই সংকট কিন্তু আরও বেশি ঘনীভূত হবে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে যারা উবার এবং পাঠাও চালিয়ে থাকেন এবং যারা গণপরিবহনে যাতায়াত করে থাকেন, তাদের কিন্তু সংকট আরও বেশি বৃদ্ধি পাবে। এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। জ্বালানি তেল বিক্রির খবর জানাতে রাজধানী আসাদগেট এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। টানা জ্বালানি তেলের সংকট কিছুটা কাটলো কিনা, সরবরাহ বেড়েছে কিনা?
হ্যাঁ মামুন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে গতকালের যে পরিস্থিতি ছিল তার থেকে আজকের পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। আমরা এখন যে ফিলিং স্টেশনে আর রয়েছে সেখানে এর আগে যখন দেখতাম তখন দেখতাম দীর্ঘ সারি মোটরসাইকেলের, সেই সারির সংখ্যাটি কিন্তু এখন কমেছে। এখন মানুষজন কিছুটা কম আসছে এবং আজকে সকাল থেকে আমি দেখেছি এই পেট্রোল পাম্পটিতে আগের দিনগুলোতে যেরকম মানুষ থাকতো তার চেয়ে অনেক কম রয়েছে এবং তেল দেওয়ার যে পরিমাণ এটি কিন্তু আগের মতোই রয়েছে। আগেও এখানে 300 টাকার তেল দেওয়া হতো সর্বোচ্চ, এখনও মোটরসাইকেলগুলোতে 300 টাকার তেলই দেওয়া হচ্ছে। তবে অন্যান্য আরও যেসব ফিলিং স্টেশন আছে সেখানে ক্ষেত্র বিশেষ 200 টাকারও তেল দেওয়া হয়। তো এর ফলে কি হয়েছে, আগে 300 টাকায় যতটুকু তেল পাওয়া যেত এখন কিন্তু তার চেয়ে কম তেল পাচ্ছেন। তারপরও মানুষের ভিড় কিন্তু আগের থেকে কিছুটা কমেছে এবং তেল সরবরাহের যে বিষয়টি না, তেল সরবরাহ আগের মতোই রয়েছে। আগেও যে যতটুকু তেল এরা পেয়েছে ঠিক সেই পরিমাণে তেল পাচ্ছে এবং আমার এই পেট্রোল পাম্পের অপোজিটে আর বিপরীত পাশে আরও একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি পেট্রোল এবং অকটেন দুটোর একটাও নেই, ডিজেল রয়েছে, সেই ডিজেলটি সরবরাহ করা হচ্ছে। যারা বাইকার, যারা মোটরসাইকেল আরোহী, তারা যেটি বলছে যে এখন তো দাম বাড়ানো হয়েছে, সেই হিসাবে দাম যেটি যে পরিমাণ তেল আগে দেওয়া হতো সেইটুকুই যদি দেওয়া হয় তাহলে আসলে তাদের লাভের বদলে বরঞ্চ লোকসানই হচ্ছে। তো সেই হিসাবে তারা বলছে দাম বাড়ানোর পরে তেল দেওয়ার পরিমাণটি যেন বাড়ানো হয়, এটি তাদের এখনকার বর্তমান শেষ আবেদন। এই ছিল বরিশালের পরিস্থিতি। মামুন। রানা, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। এ পর্যায়ে আমরা রংপুর যেতে চাই সহকর্মী ফখরুল শাহিনের কাছে। ফখরুল, বলা হচ্ছে গণপরিবহনের পাশাপাশি উৎপাদন খাতেও জ্বালানির সংকটের প্রভাব পড়েছে, কৃষিতে প্রভাবটা কেমন দেখছেন? মামুন, শুরুতে আপনাকে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে জ্বালানি তেলের দামে বৃদ্ধির আগে যে পরিস্থিতি ছিল ফিলিং স্টেশনগুলোতে, দাম বৃদ্ধির পরে কিন্তু একই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি এবং উপরন্তু যেটি হয়েছে যে ভোক্তাদের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে দাম বৃদ্ধি হয়েছে কিন্তু তেল সংকট, জ্বালানি সংকট সেটি কিন্তু কাটেনি। আগের মতো লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদেরকে তেল নিতে হয়। তো জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও একই অবস্থা। তারা বলছেন তাহলে দাম বৃদ্ধি করে কি লাভ হলো, তাদের তো আগের মতোই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই অবস্থায় তারা কিন্তু দাবি করছেন যে জ্বালানি তেলের দাম কমিয়ে এবং এই ভোগান্তি লাঘব করতে, অর্থাৎ এই সংকট দূর করতে তারা কিন্তু জোর দাবি করছেন। আর আপনি যেটি বলছেন যে কৃষির যে বিষয়টি, সেটি হচ্ছে যে রংপুর অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চল। যদিও রংপুরে আসলে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে সেচ যে সমস্যা সেটি কিন্তু কিছুটা লাঘব হয়েছে, তারপরও কৃষকদের মধ্যে অভিযোগ আছে যে ডিজেল না পাওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন জমিতে সেচ দিতে পারছেন না। এই সমস্যা কিন্তু কৃষকরা। অনেক ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকট এবং সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।